আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। রাত তখন ৯টা বাজে। শহরের এই কোলাহলের থেকে অনেক দূরে একটা শুনশান জায়গা আছে। সেটা হলো শ্মশান, যেখানে একজন বসেছিল। ওই লোকটার সামনেই কাঠের একটা বাক্স রাখা ছিল, যার পাশে সে হলুদ, সিঁদুর এবং মাটিতে একটা গন্ডি কাটা ছিল। ওই লোকটি বাক্সটার দিকে তাকিয়ে নিজের মনে মনে কি একটা মন্ত্র জপ করছিলেন। আচমকাই একটা ঠান্ডা বাতাস এসে ওনার শরীরে কম্পন সৃষ্টি করছিল। তখনই ওই জায়গা দিয়ে একটা কুকুর যাচ্ছিল, আর ওই লোকটাকে বসে থাকতে দেখে কুকুরটা চিৎকার করছিল। কিন্তু লোকটার শুধু জেদ ছিল নিজের কাজ সম্পন্ন করার। আর সেই দিনই ৪০তম রাত হয়েছিল। আজ তোমাকে আসতেই হবে। তখনই আচমকা উনি দেখেন যে ওই বাক্সটা নিজের থেকেই খুলে গেছে এবং ওই বাক্সের ভেতরে উজ্জ্বলতর আলো জ্বলছিল। এমনটা দেখে রঞ্জন নামের ওই লোকটা ভীষণ আনন্দিত হয়। তাই তো সে আনন্দের সাথে আবারও মন্ত্র জপ করতে শুরু করে। দেখতে দেখতে ওই বাক্সের মধ্যে আগুনের শিখা যেন আরো বেড়ে ওঠে এবং রঞ্জনের চোখ ধাঁধিয়ে যায়। তখন সে যেন আর কিছুই দেখতে পাচ্ছিল না, তাই হাত দিয়ে নিজের চোখ আড়াল করে দেখার চেষ্টা করছিল যে সামনে কি চলছে। এটা কি তুমি? আচমকাই সেই আগুনের আলো কমে যায়। রঞ্জন তখন দেখতে পায় এক অতীব সুন্দরী মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। কালো শাড়িতে ঔজ্জ্বল্যময় ফর্সা মুখ। রঞ্জনের মনে নানান কৌতূহল যেন তৈরি করছিল এই মহিলা। রঞ্জন, দূরে বসে আছো কেন? কাছে আসবে না? তখনই রঞ্জন নিজের জায়গায় উঠে দাঁড়ালো এবং দেখল বাক্সের ঢাকনাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল এবং তখন বাক্সটাকে একটা সাধারণ বাক্সই দেখতে লাগছিল। মহিলা রঞ্জনের সংস্পর্শে এলো এবং দু হাত দিয়ে রঞ্জনকে জড়িয়ে ধরল। তখন রঞ্জনের হৃদস্পন্দন বেড়েই চলেছিল এবং চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছিল, কারণ এই প্রথম সে কোনো মহিলাকে আলিঙ্গন করেছে। শেষমেশ আমার ইচ্ছে পূর্ণ হলো। ওই মহিলা রঞ্জনকে জাপটে ধরেছিল এবং ওর চোখ দুটো একেবারে নীলচে হয়ে গেছিল, যেটা একটা বড় সড় আতঙ্কের পূর্বাভাস দিচ্ছিল। রঞ্জনের মনে এখনো সেই আতঙ্কই কাজ করছে, যেটা ৪৫ দিন আগেও কাজ করেছিল। একটা চায়ের দোকানের সামনে রঞ্জন এবং তার দুই বন্ধু মহেশ আর রনিতের সঙ্গে বসে একসঙ্গে চা খাচ্ছিল। কি বলবো ভাই রঞ্জন, যবে থেকে বিয়ে হয়েছে সত্যি বলছি জীবনটা নরক হয়ে গেছে। আরে সবে তো শুরু হলো বাবা, এবার দেখ সামনে কি আছে। মনে হচ্ছে তোরা ঈর্ষা করছিস। আমরা কেন ঈর্ষা করতে যাব? আমাদের কি বিয়ে হবে না নাকি? এমনটা শুনেও জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে, আরে ভাই রঞ্জন, রনিতকে দেখে মনে হচ্ছে ও এক্ষুনি বিয়ে করবে, কিন্তু তোর বিয়ে হওয়াটা। আরে জানি আমি হবে না, তুই এভাবে কেন বলছিস? আরে ভাই ও তো ঠিকই বলছে। তুই নিজে একটা ভাড়া বাড়িতে থাকিস, পরিশ্রম করে মুটে মজুরের কাজ করে তুই অল্প টাকা রোজগার করিস। তোর মতো লোকের সাথে বিয়ে করে কোন মেয়ে নিজের কপাল পোড়াবে বল? এমনটা বলে ওই দুজন হাসতে শুরু করে। রঞ্জন রাগ করে তখন বলে ওঠে যে, আমি একজন সুন্দরী মেয়েকে বিয়ে করে দেখিয়ে দেবো তোদের, দেখবি কেমন ভাবে তাকিয়ে থাকিস। সে এতটাই সুন্দরী হবে যে তোরা স্বপ্নেও সেটা ভাবতে পারবি না কোনোদিন। রঞ্জনের এমন কথা শুনে দুই বন্ধু নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে এবং জোরে তারা হেসে ওঠে। রঞ্জন তখন অপমানিত হয়ে মন খারাপ করে নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে এক তান্ত্রিকের সাথে তার দেখা হয়। দাঁড়া রঞ্জন! রঞ্জন ভীষণই রেগেছিল, কিন্তু অপরিচিত লোকের মুখে নিজের নাম শুনে সে থমকে দাঁড়ায়। আপনি আমার নাম জানলেন কি করে? তুমি যেমনটা চাও তুমি ঠিক তেমনই স্ত্রী পাবে। আমার সাথে এসো। ওই তান্ত্রিক বাবা একটা শ্মশান ঘাটে নিয়ে যায়, আর ওই শ্মশানের পাশেই তান্ত্রিক বাবা থাকতো। বাড়ির ভেতরে ঢুকতেই তান্ত্রিক বাবা রঞ্জনকে একটা কাঠের বাক্স দেখায়, যেটার কোনো দিক থেকেই খোলার কোনো মুখ ছিল না। এটা দেখো, এটা হলো কাউকে বশে আনার বাক্স। বশে বাক্স? এসব আপনি কি বলতে চাইছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কিন্নরীরা রূপে সৌন্দর্যে একেবারে অতুলনীয়। যখন দেবলোকেরা এসেছিল তখন দেবতারা কিন্নরীদের নিজের মনোরঞ্জনের জন্য মহিলাকে নিজেদের মনের শক্তি দিয়ে বানিয়েছিল। মনের শক্তি? হ্যাঁ, মানে তুমি যেমন ভাবে ভাববে ও সেই রূপ ধারণ করে তোমার সামনে চলে আসবে। এমনটা কি করে হতে পারে? বিশ্বাস না হলে নিজে করে দেখে নাও। এমন কার্য করার জন্য বয়স 18-র ওপর হতে হবে। এই গোটা প্রক্রিয়া
40 রাত ধরে করতে হয়, তাই আমি এসব করতে পারবো না। যদি আমি জিজ্ঞাসা করি যে এসব কার্য আমাকে দিয়ে কেন আপনি করাতে চান? এই প্রশ্ন শুনে তান্ত্রিক রঞ্জনের কাছে যায়। এই যজ্ঞ 40 দিন সম্পন্ন করার পর তুমি একটা বরদান চাওয়ার অনুমতি পাবে, আর যখন সেই দিন আসবে তখন তুমি বরদানে ওর কাছে আমার জন্য অর্ধ শক্তি চাইবে। রঞ্জন ঠিকই বুঝতে পেরেছিল যে এই ঘটনার পেছনে তান্ত্রিকের কি লালসা লুকিয়ে আছে। তবে রঞ্জন মনে মনে সুন্দরী বউ প্রাপ্তির কথা ভাবত, তাই সেই কঠিন যজ্ঞে রাজি হয়ে যায় এবং 40টা রাত কঠিন তপস্যার পর তার ভাগ্যে সুন্দরী মহিলার প্রাপ্তিযোগ ঘটে। আজ থেকে তোমার নাম নিশা হবে, এসো চলো আমরা বাড়ি যাই। রঞ্জন ওই মহিলাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর তারা একে অপরের সংস্পর্শে আসে। রঞ্জন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার এতদিনের স্বপ্ন 40টা রাতের পর এভাবে পূরণ হবে। পরের দিন বিকেলে মহেশ আর রনিত চায়ের দোকানের পাশে বসেছিল। চা খেতে খেতে মহেশ বলে উঠল, ভাই, আমার মনে হয় আমাদের গিয়ে রঞ্জনের সঙ্গে দেখা করা উচিত। ওই দিনের পর থেকে ওকে তো আমরা দেখলামই না। ওরা নিজেদের মধ্যে অনেক কথা বলছিল। তারপরেই হঠাৎই রঞ্জন চলে আসে এবং ওর মুখ একেবারে আনন্দে ভরপুর ছিল। আরে রঞ্জন, তুই? আজ তো ভেবেছি তোর কাছেই যাব আমরা। আয় না, বস। অত বসার সময় নেই আমার, আয় আমার বাড়িতে চল, আমি তোদেরকে কিছু দেখাতে চাই। রঞ্জনের এমন কথা শুনে ওদের দুজনের মনে কৌতূহল জাগলো। তাই তারা রঞ্জনের সাথে রঞ্জনের বাড়িতে গিয়ে পৌঁছলো এবং খুবই রূপবতী মহিলাকে তারা দেখতে পায়। তখন রঞ্জনের দুই বন্ধু একেবারে হতবাক হয়ে যায়। তোরা আমাকে কি বলেছিলিস যে আমার বিয়ে কোনোদিনও হবে না? দেখ, এ হলো আমার স্ত্রী নিশা। ওরা দুজন চুপচাপ রঞ্জনের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। ওর রূপ আর সৌন্দর্যের মহিমা দেখে ওরা চোখের পাতা এক করতেই পারেনি। আরে কিছু বল তোরা, এরকম নিথর ভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? ভাই আর কি বলবো, তোর খুশি তো দেখে আমাদের ভালোই লাগছে, মুখে আর কিভাবে বলি বল। নমস্কার বৌদি। দুজনেই নমস্কার জানায়, আর অন্যদিকে রঞ্জনের স্ত্রীও নমস্কার জানায় ওদেরকে। তবে দুজনে কিছুতেই বুঝতে পারছিল না যে রঞ্জনের বউয়ের সাথে ওরা কিভাবে কথা বলবে। অপরদিকে রঞ্জনের বউ মিষ্টি হাসিতে ওদের দিকে তাকিয়েছিল। দেখা হয়েছে তো আমার স্ত্রীকে, এবার চল বাইরে গিয়ে আমরা সবাই চা খাই। চায়ের দোকানে কেন ভাই? আজকে তো বৌদির হাতের চা খাওয়া আমাদেরকে। হ্যাঁ তাই তো, প্রথমবার বাড়িতে এসেছি আমরা, আপনি আমাদের চা খাওয়াবেন না? তখনই রঞ্জনের বউ কিছু বলতে যাবে, তখনই রঞ্জন ওদেরকে অপমান করে নিজের বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দেয়। শয়তান একেবারে, যেই বিয়ে হয়েছে আমাদেরকে ভুলে গেছে। চল, মুডটাই খারাপ হয়ে গেছে, কাল দেখা করছি। এমনটা বলেই মহেশ ওখান থেকে চলে যায়। কিন্তু রনিতের মনে এক অন্যরকম চিন্তা বাসা বেঁধেছিল। আমার তো মনে হচ্ছে নিশা রঞ্জনকে নিয়ে খুশি নয়, হয়তো জোর করে রঞ্জন বিয়ে করেছে, তাই তো আমার দিকে কেমন নিশা তাকিয়েছিল। রনিত রঞ্জনের বাড়ির সামনে দাঁড়িয়ে মধ্যরাত হওয়ার অপেক্ষায় ছিল। অন্যদিকে রঞ্জন আর তার স্ত্রী একেবারে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। ঘড়িতে রাত্র তখন 3টে। রঞ্জন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর স্ত্রী তখনও ঘুমোয়নি। রঞ্জনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই নিশা কেমন একটা শব্দ শুনতে পায় এবং একটুও ভয় না পেয়ে বাড়ির দরজার বাইরে বেরোয়। আর নিশা দেখতে পায় রনিত সেখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো বলছি, চিৎকার করবে না কিন্তু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি বলার আছে? ওই রঞ্জন তোমার সাথে যায় না, তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নাও। এটা শোনার পরেই নিশার মুখ হাসিতে ভরে ওঠে এবং একেবারে শান্তভাবে রনিতের কাছে চলে যায়, আর এক দৃষ্টিতে রনিতের দিকে তাকিয়ে থাকে। রনিতের চিৎকার রঞ্জনের কানে গিয়ে পৌঁছয়। এমন ভাবে কে চিৎকার করলো, আর নিশাই বা গেল কোথায়? এমনটা বলে তাড়াতাড়ি রঞ্জন বাইরে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে রঞ্জনের পায়ে একটা জিনিসে ধাক্কা লাগে। তখন সে নিচের দিকে তাকায় এবং একেবারে হতবাক হয়ে যায়, কারণ তার পায়ে ধাক্কা লেগেছিল মানুষের একটা হৃৎপিণ্ডর, যেটা অজস্র রক্তের সাথে পড়েছিল। সেই সময় পাশ থেকে রঞ্জন শুনতে পায় কে যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রঞ্জন তাড়াতাড়ি ওই আওয়াজের দিকে পৌঁছয় এবং সামনের সেই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। ওর স্ত্রী নিশা মাটিতে বসেছিল এবং রনিতের বুক চিরে কাঁচা মাংস খাচ্ছিল। নিশার সারা গা রক্তে ভিজে গেছিল। ও এক পলক রঞ্জনকে দেখে মুচকি হেসে ওঠে। তারপর আবার মাংস খেতে শুরু করে।
আমি তো তোমাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেছিলাম, কিন্তু তুমি তো ডাইনি। এখন আমি তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এমনটা বলেই ও সেই কাঠের বাক্সটা হাতে নিয়ে চলে আসে আর মাটিতে বসে মন্ত্র জপ করতে শুরু করে। না, তুমি আমায় ছাড়তে পারবে না। নিশা দ্রুত রঞ্জনের কাছে চলে আসে এবং জোর করে রঞ্জনের গলা টিপে ধরে আর কিছু মন্ত্র আওড়াতে থাকে। তখনই এক ঝটকায় ধোঁয়া রূপে নিশা আর রঞ্জন ওই বাক্সে প্রবেশ করে এবং বাক্সটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সেই দিনের পর থেকে রঞ্জনের কোনো খবর পাওয়া যায়নি। 40 দিন পূরণ হওয়ার পরে ওই তান্ত্রিক বাবা রঞ্জনের বাড়িতে আসে এবং ওই কাঠের বাক্সটা হাতে তুলে নিয়ে রহস্যজনকভাবে মুচকি হাসতে হাসতে উনি আবারও সেই শ্মশান ঘাটের দিকে চলে যায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।